ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠকের শেষে জানালেন ইসি। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14তম বাংলাদেশ, জানিয়েছে টিআইবি। 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই অবস্থান। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় বলে মনে হয় না, মন্তব্য আসিফ নজরুলের। সন্ত্রাসীরা যেন জামিন না পায় আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সাগররুনি হত্যার 13 বছর আজ। সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট করে অভিযোগ আইনজীবীর। এখনো ন্যায় বিচারের আশায় পরিবার। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের অবস্থান কর্মসূচি। পিলখানা হত্যাকাণ্ডে আটক থাকা নির্দোষদের মুক্তি দাবি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা। পরিচালনা করবেন অন্য একটি ম্যাচও। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস বেশি থাকা থেকে 50 বছরের বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আগামী ডিসেম্বর মাথায় রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকারের চাওয়া অনুযায়ী ভোটের আয়োজন হবে, এমনটি জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। মঙ্গলবার সকালে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের ইতিহাসের সেরা ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নানা বক্তব্যও দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18 সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি এবং সুষ্ঠু ভোট আয়োজনে করণীয় নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। জানান বৈঠকে কি আলোচনা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবেন তারা। The Election Commission made a request to the United Nations in December last year for electoral support, and based on that request to the UN feel that a needs assessment mission. That needs assessment mission came in January this year, and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh. এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, যা আগামী মে জুনের মধ্যে সম্পন্ন হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। টিআইবির দুর্নীতির ধারণা সূচকে আরও 2 ধাপ পেছালো বাংলাদেশ। গত 13 বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর পেয়ে
এবার অবস্থান 14তম। মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এই সূচক প্রকাশ করা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে বাংলাদেশ দুর্নীতিতে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আরও অবনতির কথা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে আছে। গত 13 বছরে বাংলাদেশের অবস্থান আরো খারাপ হয়েছে। পাবলিক সেক্টর করাপশন, সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোন কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনে দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার। এমন পরিস্থিতি থেকে বের হতে হলে দুর্নীতি দূর করতে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক বিচারের আওতায় আনতে হবে, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিশেষ করে কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অন্যভাবে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কার্যকর সংস্কার করতে হবে, না হলে কোনো লাভই হবে না। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারত মনে হয় না শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায়, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি চায় দেশটি। বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এর যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। 15 বছরের সব গুম হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছেন শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত 300 পুলিশ কর্মকর্তা। এ কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এই কর্মশালার মধ্যে দিয়ে অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা জানান, মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে যেন ব্যবহার না করা হয়, সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন উপদেষ্টা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত
ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না, কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আইন উপদেষ্টা জানান, স্বাধীনভাবে শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে সেই বার্তা দিতে হবে। তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। তাদের যে রক্ত বিপাসু নেত্রী, তার কণ্ঠ এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। কোন সন্ত্রাসী কিংবা ফ্যাসিবাদের দোসর যেন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসী মূল উৎপাটন করা সম্ভব। আমি আইন শৃঙ্খলা বাহিনী আরো তৎপর হতে বলবো, অপারেশন বিধানকে আমি বলবো। এমনটি অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সকালে উৎপাটন করা সম্ভব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো, অপারেশন বিধানকে আমি বলবো। এমনটি অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে তারা বলেন, হত্যার পর উচ্চ পর্যায়ের নির্দেশে বহু গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার জানান বাদী পক্ষের আইনজীবী। বলেন, শিগগিরই হত্যার রহস্য উন্মোচন আশা করছেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। পরে রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নানা হাতঘুরে তদন্তের দায়িত্ব পায় র্যাব। গত 13 বছরে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে 115 বার। দেশের পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর মামলার তদন্ত 6 মাসে শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। মঙ্গলবার মামলার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার। তাদের অভিযোগ, হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বিগত সরকারের প্রত্যক্ষ মদদে। ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন, আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। এদিকে ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য টাস্কফোর্সের হাতে আসার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। বলেন, তদন্ত সঠিক পথে এগুচ্ছে। There are some indications যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগে রিট পিটিশন ছিলেন তারাই কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব হয়েছিল। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার।
আশা করা যায় ভালো কিছু হবে। এদিকে সাগররুনি হত্যাকাণ্ডের 13 বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 11 ফেব্রুয়ারি দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইলে, যদি না পাই আপনারা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ন্যায় বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং জেলে বন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত না থাকলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রাখা হয়েছে। অভিযোগ করেন সে সময় যারা পিলখানা হত্যার সাথে জড়িত ছিল শেখ হাসিনা তাদেরকে পুরস্কৃত করেছে। চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধ বিডিআর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের কাছে বিজিবির নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর দাবিও জানান তারা। বাংলাদেশ থেকে যে আন্দোলনের মাধ্যমে পালিয়ে গেছে আমরা সেই একটা আন্দোলন করে তুলব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ থেকে যাব না। দর্শক, রাজধানীর শাহবাগে শিক্ষকদের আন্দোলনে সচিবালয় থেকে প্রতিনিধি দল এসেছেন, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লাবনী, সচিবালয়ের প্রতিনিধিরা কি বলছেন আর আন্দোলনকারীদের অবস্থা এখন কি, একটু বিস্তারিত জানান আমাদেরকে। লাবনী, সচিবালয়ে গিয়েছিলেন, তারা এসেছেন এবং যে প্রতিনিধি দল এসেছেন তারা কথা বলছেন এবং এখানে তারা বলছেন যে সচিবালয়ে যে কর্মকর্তা যারা ছিলেন তারা তাদেরকে আশ্বস্ত করেছেন যে সহকারী শিক্ষক যারা আছেন 6,500-এর বেশি এবং তারা নিয়োগপত্র পেয়েছিলেন, তাদের নিয়োগটি এরকম একটা আশ্বস্ত করা হয়েছে। কিন্তু যারা আছেন তারা বলছেন যে তারা আশ্বাসে বিশ্বাস করতে চান না, তারা দাবির তাদের যে
দাবিটি, সেই দাবিটি মানা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এরকম স্পষ্ট একটি বার্তা না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি থাকবে বলেই তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা আন্দোলন করছেন, এই আন্দোলনকারী ছাড়াও তাদের যেহেতু 6,500 শিক্ষক, চাকরি প্রত্যাশী শিক্ষক আছেন, সেক্ষেত্রে তাদের সাথে বলবেন। কথা বলার পরে সন্ধ্যার পরে আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হবে। সেটি হলো যে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন নাকি তাদের কর্মসূচি প্রত্যাহার করবে, সেই বিষয়টি স্পষ্ট করা হবে। অর্থাৎ কালকে শাহবাগ অবরোধ করে অবস্থান নেন এই যে চাকরি প্রত্যাশী যারা, এবং আসলে নিয়োগপত্র পেয়েছিলেন, শুধুমাত্র যোগদানের বাকি ছিল, সেহেতু আসলে পরবর্তীতে তাদের নিয়োগটি অর্থাৎ সেই পরীক্ষাটি বাতিল করে দেওয়া হয়। এবং শাহবাগ মোড়ে কালকে 1:30টার দিকে তারা যে অবস্থান নেন, পরবর্তীতে পুলিশের জল কামান, টিয়ার গ্যাস নিক্ষেপের পরেও কিন্তু একটি অংশ শাহবাগ মোড়ের এক পাশে অবস্থান করেছিল, পরে লাঠি পিটা করে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়। পরবর্তী এই যে জাদুঘরের এই এক পাশে তারা অবস্থান করছেন। পাশাপাশি নিবন্ধনের দাবিতে কিন্তু আরেকটি অংশে শিক্ষকদের কর্মসূচি চলছে, তারাও অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে জাদুঘরের সামনে থেকে সব শেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলন করছেন, সেখানে এসেছেন সচিবের প্রতিনিধিরা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী লাবণী। এরই সাথে সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে। সাথে ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিরতির পর আবার স্বাগত সংবাদে। রাজশাহীতে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালদ প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে 52 জন শিক্ষার্থী ও
অভিভাবক চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তৌফিক রেজা জানান, ফুড পয়জনিং এর সমস্যা নিয়ে অসুস্থ 43 জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়। এর মধ্যে 14 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল, তারা এখন ভালো আছে। Excellence in quality. অন্যকে দোষারোপ না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সামাজিকভাবে দায়বদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চান বলেও জানান তিনি। সোমবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির 8তম সমাবর্তনের আয়োজনে তিনি এসব কথা বলেন। এছাড়াও জুলাই আগস্টে বুক পেতে বুলেট নেওয়া ছাত্রদের সাহসিকতা ও বলিদানকে স্যালুট জানান তিনি। অর্জিত ডিগ্রির মান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। Free the country from oppression and discrimination. Because of the sacrifices that your generation has made, because of the very fact that you stood in front of the bullet and did not shy away. I urge all of you not to carry polythene shopping bags and not to use single-use plastic products, because minimum pressure on the nature and natural resources. গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। গত 2 মাসে 35% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে। তবুও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আমদানিকারকরা বলছেন, রমজান সামনে রেখে আরও 1.5 লাখ টন ভোজ্য তেল আছে বন্দরে খালাসের অপেক্ষায়। সব মিলে বাজারে ঘাটতি থাকার কথা না। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, এই সংকট কৃত্রিম। কেউ অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখতে বাজার মনিটরিং জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই বাজারে গত কয়েকদিন চলছে ভোজ্য তেলের সংকট। দোকানে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল পাওয়া গেলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। আবার কোনো কোনো দোকানে অন্য পণ্য কেনার শর্তে দেয়া হচ্ছে বোতলজাত তেল। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী সহ সারা দেশেই প্রায় একই চিত্র। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিলাররা। সয়াবিন তেলের বোতলটা আমরা ইদানিং খুবই সংকট পাচ্ছি না, আর খোলা তেলের ইয়াটাও পাওয়া গেলেও কিন্তু রেটটা এখন বাড়তি। যেটা আছে আমাদের কাছে এটা হচ্ছে খোলা তেল। খোলা তেল হচ্ছে দাম অতিরিক্ত, ক্রেতা আসতেছে না। আমার দিনে 10 কার্টন লাগলে আমি 2 কার্টন তেল পাচ্ছি, এবং কোম্পানির এখন ডিলারদের সত্য হচ্ছে যে এটা নিলে ওইটা নিতে হবে, মানে আমার অচালু কিছু মাল সাথে নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমদানির চিত্র তুলে ধরে কয়েকটি তেল সরবরাহকারী কোম্পানি। তাদের তথ্য মতে শুধু জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেল আমদানি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। আর কাস্টমস কর্তৃপক্ষের হিসেবে গত 2 মাসে ভোজ্য তেলের আমদানি বেড়েছে 35%। ইম্পোর্ট প্লাস আন্তর্জাতিক বাজার দরের কারণে বাজারে সরবরাহে ঘাটতি সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাইনি। শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা সাপ্লাই সাইডে কোনো প্রকার বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই সাইডে কোনো সরবরাহের ঘাটতি তারা সৃষ্টি করে না। শুধু তাই নয়, রমজান মাসকে সামনে রেখে প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল চট্টগ্রাম বন্দরে আছে খালাসের অপেক্ষায়। ট্যারিফ কমিশন বলছে, স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। কেউ কেউ অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। সংকট সমাধানে বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উৎপাদন পরবর্তী যে সাপ্লাই চেইন রয়েছে, পাইকারি বাজার, খুচরা বাজার, এই বাজারগুলোতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা
দেখার জন্য এই সংশ্লিষ্ট যতগুলা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট যতগুলা দপ্তর সংস্থা রয়েছে সেই দপ্তর সংস্থাকে যথেষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তারা সেটা খতিয়ে দেখবে, সেই সাথে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হিসেব বলছে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ মেট্রিক টন, বেশি চাহিদা রমজানে সর্বোচ্চ 3 লাখ টন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম গত জানুয়ারিতে আগের মাসের তুলনায় কমেছে। এ সময় চিনি ও ভোজ্য তেলের মূল্য হ্রাস খাদ্যপণ্যের গড় দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ FAO এর সর্বশেষ প্রতিবেদনের বরাতে এই তথ্য দিয়েছে রয়টার্স। মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের উপর ভিত্তি করে FAOর মূল্যসূচক তৈরি করা হয়। সংস্থাটি জানুয়ারিতে বিশ্বব্যাপী খাদ্যমূল্যের গড় সূচক মান নির্ধারণ করেছে 124.9 পয়েন্টে, যা ডিসেম্বরে 127 পয়েন্ট ছিল। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। এলো বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে গাজার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করল হামাস। সোমবার এক বিবৃতিতে তারা দাবি করে উত্তর গাজায় বিলম্বিত করা হচ্ছে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, সেই সাথে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে। মানবিক সহায়তাও আসতে দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতির শর্ত তেল আবিব যথাযথভাবে না মানা পর্যন্ত বন্ধ থাকবে জিম্মি মুক্তির কার্যক্রম। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের ঘোষণার পর জিম্মিদের মুক্তির দাবিতে সোমবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিকে শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দী মুক্তি না পেলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি নিজের বক্তব্য দিচ্ছি, ইসরায়েল এটাকে অগ্রাহ্য করতে পারে। শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে সবকিছু নরকে পরিণত হবে। এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। তিস্তার নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত 130 কিলোমিটার এলাকা জুড়ে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই আয়োজনের খবরাখবর জানাতে কাউনিয়া তিস্তাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। তিস্তা বাঁচাই শিরোনামের বিএনপির এই কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে।
ফয়সাল, শুভ সন্ধ্যা আপনাকে। যদি বলি যে উত্তরের জীবনরেখা এই তিস্তা, এই অর্থাৎ ভারত উজান বাঁধ নির্মাণ করে তিস্তার বুক থেকে পানি তুলে নেওয়ায় মরে গেছে তিস্তা, আর এই তিস্তাকে বাঁচাতেই বিএনপি হাতে নিয়েছে। আগামী ফেব্রুয়ারি তারা আটচল্লিশ ঘন্টা নাগাতার অবস্থান করবে তিস্তা পারে। যদি বলি তিস্তার অর্থাৎ নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত প্রায় 130 কিলোমিটার এলাকা জুড়ে তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। তারা রাত দিন এখানে অবস্থান করবেন এবং তারা কিন্তু এখানে আমরা বিএনপির এই অনুষ্ঠানের যিনি প্রধান সমন্বয়ক বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুলের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কারণ তিস্তা মরে গেছে, তিস্তা মরে গেলে এই অঞ্চল মরে যাবে, এই অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য কিন্তু তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন। এই জাগো বাহে তিস্তা বাঁচাই এই কর্মসূচির প্রধান সমন্বয়ক তিনি। কিন্তু আমি একটু কথা বলতে চাই কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক বর্ষা, একটু আপনার কাছে জানতে চাই কেন বিএনপি এই কর্মসূচি হাতে নিয়েছে, একটু বলবেন আমাদের। আপনারা জানেন যে আমরা দীর্ঘ একটা লম্বা সময় এই তিস্তা বাঁচার লক্ষ্যে আমরা অনেক আন্দোলন করেছি। আমরা কোনো আন্দোলনের আমরা সঠিক কোনো রূপ দেখি নাই। তা আমরা এবার আমাদের কাছে মনে হয়েছে যেহেতু 5ই আগস্টে সরকার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা 17-18 তারিখে এক লাগাতার কর্মসূচি হাতে নিয়েছি। এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটাবো। আমাদের দাবি যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হলে এখানে একটা অর্থনৈতিক একটা গতি ফিরে পাবে। এখানে আপনার কল কারখানা, স্কুল কলেজ মাদ্রাসা, হোটেল মোটেল জোন সৃষ্টি হবে, বেকার শিক্ষিত সমাজ, কর্মসমাজ সৃষ্টি হবে। আমাদের বেকার শিক্ষিত সমাজকে আর ঢাকায় গিয়ে কোনো চাকরির জন্য ধর্ণা দিতে হবে না। আমাদের এই এলাকাটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমাদের এই অর্থনৈতিক চাকাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম অর্থাৎ কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক বক্তা, তিনি বলছেন যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক কর্মসূচি যেটি নেওয়া হয়েছে, কর্মসূচির আয়োজন সেটি শেষ পর্যায়ে। গতকাল লালমনিরহাটে তিস্তা পারে প্রায় 10,000 মানুষ পদযাত্রা করেছে এবং তারা কিন্তু বলেছেন যে তিস্তা তাদের অস্তিত্বের লড়াই। সেখানে বক্তৃতা করেছেন আসাদুল হাবিবুল, সাবেক মন্ত্রী। তিনি বলেছেন যে তিস্তা পারে লাখো মানুষ যারা উপস্থিত থাকবেন তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু তিস্তা পারেই করবেন, রান্না বান্না হবে এই তিস্তা পারে। 48 ঘন্টা অবস্থান করে বিএনপি নেতাকর্মীরা সারা বিশ্বকে জানান দিতে চান যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে যে অন্যায় করেছে, উত্তরাঞ্চল মরুভূমির দিকে যাচ্ছে, সেটি কিন্তু তিনি বলছেন। আসাদুল হাবিবুল আমাদেরকে আরো বলছেন যে এই কর্মসূচি হাতে নেওয়ার মূল উদ্দেশ্য এই অঞ্চলের লাখো মানুষ কিন্তু তিস্তা মরে যাবে, লাখো মানুষও বেকার হবে। ইতিমধ্যে জেলে থেকে শুরু করে অসংখ্য মানুষ বেকার হয়েছে। এই বেকারের হাত থেকে রক্ষার জন্যই দুলু এই কর্মসূচি হাতে নিয়েছে। দুলুর আহ্বানে এবং বিএনপির এই কর্মসূচিতে উদ্বোধন করবে, এই কর্মসূচির উদ্বোধন করবেন 17 ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী অনুষ্ঠানে কিন্তু কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল তিস্তা পার থেকে আমার কাছে সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ হওয়ার জন্য। এবারে জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অফিসিয়াল হিসেবে কারা থাকছেন তা চূড়ান্ত করেছে আইসিসি। 8 বছর পর ফিরছে 8 দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা। উদ্বোধনী ম্যাচের পর 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচও পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তার সঙ্গী জোয়েল উইলসন। এছাড়া আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া এবং ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ারও শরফুদ্দৌলা।
দর্শক, এই ছিল সংবাদ, সাথে থাকার ধন্যবাদ সবাইকে।